30শে জুলাই ১৯৪৫ উল্লাস করছে জাপানি সাবমেরিন আই-৫৮ নাবিকেরা। দুরন্ত গতির মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ইন্ডিয়ানাপোলিসকে ডুবিয়ে ক্যাপ্টেন হাসিমোতোর মুখে অবশ্য হাসি ফুটেছে, কিন্তু বিস্তারিত ঘটনা জানতে পেরে যুদ্ধের পর এই হাসি চিরবিষাদে রূপ নিল। আর 4 দিন আগে এই জাহাজ ডোবাতে পারলে হাজার হাজার জাপানি নাগরিকের জীবন বেঁচে যেত, কেননা উক্ত জাহাজ গোপন মিশনের বিশেষ এক কার্গো ডেলিভারি দিয়ে ফিরে যাচ্ছিল। আর সেই কার্গো আর কিছুই নয়, হিরোশিমাতে ফেলা সেই পারমাণবিক বোমা লিটল বয়। গুটি কতক অফিসার ব্যতীত যুদ্ধজাহাজের কেউই জানত না যে তারা কি বহন করছে। বহু সংখ্যক জাপানের মৃত্যু পরোয়ানা নিয়ে হাজির হওয়া ইন্ডিয়ানাপোলিসের নাবিকদের কপালে নেমে আসে নির্মম দুর্ভোগ। টর্পেডোর আঘাতে ডুবে যাওয়া পরবর্তী 4 দিন ক্ষুধা তৃষ্ণা ছাড়াও হাঙরের আক্রমণে একে একে মারা যায় 579 জন নাবিক। এটি একক কোনো যুদ্ধজাহাজ ডুবির ঘটনায় সর্বোচ্চ সংখ্যক প্রাণহানির ঘটনা। ইউএসএস ইন্ডিয়ানাপোলিস ছিল পোর্টল্যান্ড ক্লাস হেভি ক্রুজার। এটি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যের রাজধানী নামে নামকরণ করা হয়েছে। 1971 সালে নির্মাণের পর এটি স্কাউটিং ফোর্স 1-এর ফ্ল্যাগশিপ হিসাবে ব্যবহৃত হয়ে আসছিল। 4টি ইঞ্জিনের সাহায্যে এটি ঘন্টায় প্রায় 61 কিলোমিটার গতিতে ছুটতে পারত। এসবের কারণে পারমাণবিক বোমা ডেলিভারি দেওয়ার টপ সিক্রেট মিশনে ইউএসএস ইন্ডিয়ানাপোলিসকে বেছে নেওয়া হয়। জাহাজটিতে বিশালাকার 9টি কামান, অসংখ্য অ্যান্টি এয়ারক্রাফট গান থাকলেও এর একমাত্র দুর্বলতা হলো এর কোনো টর্পেডো টিউব বা ডেপথ চার্জার লঞ্চার ছিল না, অর্থাৎ ইন্ডিয়ানাপোলিস জলের নিচে শত্রু সাবমেরিনের মোকাবিলায় একেবারে অক্ষম ছিল। এ ধরনের যুদ্ধজাহাজ সাধারণত তাদের এসকর্ট হিসাবে অ্যান্টি সাবমেরিন অস্ত্রে সজ্জিত যুদ্ধজাহাজে প্রহরা নিয়ে চলাচল করে, কিন্তু ইন্ডিয়ানাপোলিসের মিশন এতটাই গোপনীয় ছিল যে তাকে এসকর্ট যুদ্ধজাহাজ না দিয়ে মিশনে পাঠানো হয়। মূলত জাপানি ইন্টেলিজেন্সের নজর এড়াতেই এই ঝুঁকিপূর্ণ মিশনের সিদ্ধান্ত নেওয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে এসে আবিষ্কৃত হয় পারমাণবিক বোমা। 16 জুলাই 1945 সালে প্রজেক্ট ম্যানহাটনের প্রথম বোমা পরীক্ষার ট্রিনিটি টেস্ট সংগঠিত হয়। এর কয়েক ঘন্টা পরই ইউএসএস ইন্ডিয়ানাপোলিস পরিশোধিত ইউরেনিয়াম -235 ও লিটল বয় বোমার প্রয়োজনীয় পার্টস নিয়ে রওনা দেয়। যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো নৌঘাঁটি থেকে প্রশান্ত মহাসাগরের পার্ল হারবার ঘাঁটিতে পৌঁছানো মাত্র 74.5 ঘন্টা সময় নেয়। প্রয়োজনীয় রসদ ও ক্লান্ত নাবিকদের বদলি করে 28 জুলাই এটি জাপানের ওকিনাওয়া দ্বীপের অপারেশনে যোগ দিতে রওনা দেয়। বলে রাখা ভালো, কার্গো ডেলিভারির আগে ও পরে জাহাজে কমপ্লিট রেডিও সাইলেন্স বজায় রাখে, যেন জাপানিদের রেডিওতে ইন্ডিয়ানাপোলিসের উপস্থিতির কথা কোনোভাবেই ধরা না পড়ে। শত্রুপক্ষের কোনো যুদ্ধজাহাজ এই মুহূর্তে কোথায় আছে তা নজরদারি করা যুদ্ধরত নৌবাহিনী ইন্টেলিজেন্স বিভাগের সাধারণত কর্তব্য। কী কারণে এই হাই স্পিড ক্রুজার যুক্তরাষ্ট্র থেকে প্রশান্ত মহাসাগরে মার্কিন ঘাঁটিতে এত অল্প সময়ের মধ্যে এলো, এমন প্রশ্ন জাপানিদের মনে উদয় হতে পারে। তাই কার্গো ডেলিভারির পরেও রেডিও সাইলেন্স বজায় রেখে জাহাজটি সতর্কতার সাথে পথ চলছিল, কিন্তু হঠাৎ করে উদয় হলো বিপদ। জাপানি সাবমেরিন আই-৫৮ র্যাডারে ধরা পড়ে গেছে ইউএসএস ইন্ডিয়ানাপোলিস। জাপানি সাবমেরিন আই-৫৮ কয়েক ঘন্টা ধরে শিকারীকে অনুসরণ করছে। ক্যাপ্টেন মোশিতো সুরা হাসিমোতো টর্পেডো হামলার জন্য সুবিধাজনক পজিশনে গিয়ে টার্গেট সম্পর্কে নেভিগেশনাল চার্টে হিসাব নিকাশ করছেন। নাবিকদের মধ্যে টান টান উত্তেজনা। প্রথমবারের মতো মার্কিন ব্যাটেলশিপ ডোবানোর সুযোগ পেয়েছে তারা, কিন্তু ব্যাটেলশিপ এলো কোথা থেকে? ইউএসএস ইন্ডিয়ানাপোলিস তো ক্রুজার শ্রেণীর যুদ্ধজাহাজ। আসলে মার্কিনিরা এত সতর্কতার সাথে কার্গো ডেলিভারি দিয়েছিল, জাপানিদের ধারণাই ছিল না যে এই অঞ্চলে কোনো ক্রুজার রয়েছে। হাসিমোতোর মতো অভিজ্ঞ কমান্ডাররাও পেরিস্কোপে জাহাজ দেখে রেফারেন্স বুকের সাথে মিলিয়ে একে নিউ মেক্সিকো ক্লাস ব্যাটেলশিপ ইউএসএস আইদাহো হিসাবে শনাক্ত করেন। 30শে জুলাই রাত 12:15টার খুব কাছ থেকে ফায়ার করা হয় 2টি টাইপ 95-এর টর্পেডো। ইউএসএস ইন্ডিয়ানাপোলিস সেগুলিকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ পায়নি। প্রচণ্ড বিস্ফোরণের সাথে সাথে আগুন ধরে যায় জাহাজের গোলাবারুদের গোডাউনে। আগুন নেভানো অসম্ভব ভেবে ক্যাপ্টেন জাহাজ ত্যাগের নির্দেশ দেন। আক্রান্ত হওয়ার 12 মিনিটের মাথায় বিশাল জাহাজটি সম্পূর্ণ উল্টে যায়। আক্রান্ত হওয়ার মুহূর্তে জাহাজে মোট 1195 জন নাবিক ছিল। অল্প সময়ের মধ্যে ডুবে যাওয়ার আনুমানিক 300 নাবিক জাহাজ থেকে বের হওয়ার সুযোগ পাননি।
তবে দ্রুত মৃত্যু হওয়ায় তাদেরকেই ভাগ্যবান বলা যায়, কেননা যারা বেঁচে ছিল তাদের কপালে নেমে আসে অবর্ণীয় দুর্দশা। ইউএসএস ইন্ডিয়ানাপলিসে পর্যাপ্ত সংখ্যক লাইফবোট ও লাইফ জ্যাকেট ছিল না। খাদ্য, জরুরি ওষুধ, রেডিও সিগন্যাল এতগুলো তেমন কিছু জাহাজ থেকে সংগ্রহ করা যায়নি। জাহাজটির তরফ থেকে রেডিও যোগাযোগ না হওয়ায় হেডকোয়ার্টার ও ইন্ডিয়ানাপলিস ডুবে যাওয়ার খবর পায়নি। টানা 4 দিন খোলা সাগরে ভাসতে ভাসতে নাবিকেরা চারিদিকে ছড়িয়ে পড়েন। মাথার ওপর তপ্ত সূর্য, নিচে খাওয়ার অনুপযোগী লবণাত্মক জল, সল্ট ওয়াটার পয়জনিং, হ্যালুসিনেশনের পাশাপাশি দিনের বেলা গরমে ডিহাইড্রেশন, রাতে ঠান্ডায় আবার হাইপোথার্মিয়া আক্রান্ত হন নাবিকেরা। ক্ষুধা পিপাসা জয় করে তারা যখন বেঁচে থাকার চেষ্টা করছেন, তখনই ক্ষুধা পেয়েছে জলজ শিকারীর। আহত নাবিকদের রক্তের গন্ধ পেয়ে দলে দলে হাজির হয় হাঙরের পাল। সাঁতরে পালিয়ে বাঁচতে গিয়ে টাইগার ও হোয়াইট টিপ শার্কের খাবারে পরিণত হয় বহু নাবিক। ক্ষুধা পিপাসা সহ্য করতে না পেরে অনেকেই মারা যান। কেউ কেউ আত্মহত্যা করেন, কেউ আবার জ্ঞান হারিয়ে ডুবে মারা যান। জাহাজ ডুবে 3.5 দিন পর 2 আগস্ট 1945 সালে একটি PV-1 ভেঞ্চুরা পেট্রোল বিমান রুটিন টহলের সময় দূর থেকে জলে ধ্বংসাবশেষ ও জ্বালানি তেল ভাসতে দেখে এগিয়ে আসে। কয়েকশো নাবিককে এভাবে জলে ভাসতে দেখে পাইলটদের মাথা খারাপ হওয়ার জোগাড়। নিজেদের বিমানে থাকা লাইফ বোট ও রেডিও সেট সেখানে ফেলে তারা ঘাঁটিতে ফিরে যান। খবর পেয়ে আশেপাশের সব মার্কিন বিমান জাহাজ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। সবার আগে এসে পৌঁছায় PBY-5 নামে আরেকটি পেট্রোল বিমান। এটি ছিল উভচর শ্রেণীর, অর্থাৎ বিমানটি প্রয়োজনে জলে ল্যান্ড করতে সক্ষম ছিল, কিন্তু তাদের প্রতি অর্ডার ছিল কোনোভাবে খোলা সাগরের জলে ল্যান্ড করা যাবে না। কোন দিক থেকে কখন জাপানি সাবমেরিন হামলা হয় তা বলা মুশকিল। তাছাড়া ইউএসএস ইন্ডিয়ানাপলিসকে ডোবানো সাবমেরিন এখনও ঘাপটি মেরে বসে আছে কিনা জানা নেই। পাইলট রবার্ট মার্কস ক্রুদের নিয়ে জলে নামার সিদ্ধান্ত নেন। তিনি মোট 56 জন নাবিককে উদ্ধার করেন। বিমানের ভেতরে জায়গা না হওয়ায় ডানার উপরে এবং প্যারাসুট কর্ড দিয়ে কাউকে ঝুলিয়ে রাখার ব্যবস্থা করেন। এটি করতে গিয়ে বিমানে 12টা বেজে যায়। পরে আরেকটি যুদ্ধজাহাজ এসে তাদের উদ্ধার করার পর বিমানটি ধ্বংস করে দেওয়া হয়। সব মিলিয়ে জলে থাকা প্রায় 900 সার্ভাইভারের মধ্যে 316 জনকে উদ্ধার করা হয়। অন্তত 150 জন হাঙরের কামড়ে মারা যায়। সব মিলিয়ে এই ঘটনায় 579 জন মারা যায়, যা আজ অবধি একক নৌযুদ্ধে সর্বোচ্চ প্রাণহানি। তদন্তে পাওয়া যায় মার্কিন নৌবাহিনী গুয়াম, লেইতে ঘাঁটিগুলির মাঝে সমন্বয় ছিল না। জাহাজগুলোর মুভমেন্ট সম্পর্কে তথ্য রাখা সেই কমান্ডার বোর্ড থেকে 31 জুলাই গুয়ামের কমান্ডার মেরিনার অপারেটর ইন্ডিয়ানাপলিসকে সরিয়ে ফেলে, কারণ তারা ধরে নিয়েছিল জাহাজটি সময় মতো লেইতে ঘাঁটিতে পৌঁছেছে। এইদিকে ফিলিপাইন সি ফ্রন্টেরিয়ারের কমান্ডার বোর্ড অপারেটর লেফটেন্যান্ট গিবনসন জাহাজটি না পৌঁছানোর খবর সময় মতো হাই কমান্ডারকে জানাতে দেরি করে ফেলেন। অন্যদিকে ডুবে যাওয়ার আগে মুহূর্ত ইউএসএস ইন্ডিয়ানাপলিসের রেডিওতে সাহায্যের আবেদন 3টি উপকূলীয় রেডিও স্টেশনে রিসিভ করেছিল, কিন্তু এর একটি কমান্ডার ছিল মাতাল, আরেকজন ঘুমে থাকায় অপারেটররা বিরক্ত করার সাহস করেনি। তৃতীয় স্টেশনে কমান্ডার একে জাপানিদের পাতা ফাঁদ মনে করে উপেক্ষা করেন। এসব কারণে একাধিক অফিসারের কোর্ট মার্শাল হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য ইন্ডিয়ানাপলিসের ক্যাপ্টেন চার্লস ম্যাকভেরির কোর্ট মার্শাল। এত বড় প্রাণহানির ঘটনায় তাকে বলির পাঠা সাজানোর ব্যবস্থা করা হয়। প্রথমে তাকে সময় মতো জাহাজ পরিত্যাগের নির্দেশ না দেওয়ার অভিযোগ দায়ের করা হয়, কিন্তু অধস্তন অফিসার নাবিকদের সাক্ষ্যে তিনি রেহাই পান। তারপর জাহাজ ধীর গতিতে চালানোর অভিযোগ ওঠানো হয়। আক্রান্ত হওয়ার আগের মুহূর্তে ইন্ডিয়ানাপলিস 17 ঘন্টায় 31 কিলোমিটার গতিতে চলছিল, যা তার শক্তিমত্তার অধিক। এর জবাবে ম্যাকফি ওয়েদার রিপোর্ট তুলে ধরেন। সেই দিন ওই অঞ্চলে আবহাওয়া বাজে ছিল, মানুষের চোখে ভিজিবিলিটি অর্ধেকে নেমে আসছিল। তৃতীয় এবং সবচেয়ে গুরুতর অভিযোগটি হলো তিনি জিগজ্যাগ ম্যানুভার অনুসরণ করেননি, অর্থাৎ সাবমেরিন হামলার ভয়ে আঁকাবাঁকা পথে জাহাজ চালাননি। এই অভিযোগের সত্যতা প্রমাণের জন্য জাপানি সাবমেরিনের ক্যাপ্টেন হাসিমোতোকেও সামরিক আদালতের সাক্ষী হিসাবে উপস্থাপন করা হয়। হাসিমোতো যথারীতি ম্যাকভির বিরুদ্ধে সাক্ষ্য দেন এবং বলেন যে তিনি এত কাছ থেকে হিসাব নিকাশ করে টর্পেডো ফায়ার করেছিলেন যে ইন্ডিয়ানাপলিসের জিগজ্যাগ ম্যানুভার করলেও সেটি ফাঁকি দেওয়ার উপায় ছিল না। আরও তদন্তে জানা যায় যে ওই অঞ্চলে জাপানি সাবমেরিনের উপস্থিতির কথা জানা থাকলেও হেডকোয়ার্টার থেকে ক্যাপ্টেন ম্যাকভিকে সতর্ক করা হয়নি, ফলে তাকে নিম্ন আদালতের অভিযোগের থেকে অব্যাহতি দেয়।
তিনি 1949 সালে রিয়ার অ্যাডমিরাল হিসেবে অবসর গ্রহণ করেন, কিন্তু কোর্ট মার্শালের ফলে তার ইমেজের ক্ষতি যা হওয়ার হয়ে গিয়েছিল। নিহত নাবিকদের স্বজনরা তাকে এই ঘটনার জন্য দোষারোপ করতে থাকেন। মানসিক অবসাদ ও অপরাধবোধের এই গ্লানি সহ্য করতে না পেরে তিনি 1968 সালে আত্মহত্যা করেন। এ সময় তার লাশের হাতে ছিল নাবিকদের একটি খেলনা পুতুল এবং অফিসিয়াল ইস্যু নেভি রিভলভার। পরবর্তীতে 1996 সালের এক বাচ্চার প্রচেষ্টায় ম্যাকভির রেকর্ড অফিসিয়ালি ক্লিয়ার করা হয়। 6th গ্রেডের এই ছাত্র হান্টার স্কট স্কুলের ইতিহাস ক্লাসের প্রজেক্টর রিসার্চ পেপার ঘটনাক্রমে দেশব্যাপী প্রচার পায়, যা সাবেক কংগ্রেসনাল লবিস্টিক মাইকেল মনরির নজরে আসে। তিনি ইন্ডিয়ানাপলিসের নাবিক হিসাবে শেষ যাত্রার ভাগ্যবশত অংশ নেননি। মাইকেলের সুপারিশে সিনেট কমিটি আবার তদন্ত করে। প্রথম নিউক্লিয়ার সাবমেরিন ইউএসএস নটিলাসের ক্যাপ্টেন উইলিয়াম এক অনুশীলনে কমান্ডার হাসিমোতোর ট্যাকটিসে পুনরাবৃত্তি করে দেখান যে ইন্ডিয়ানাপলিসের আসলে বাঁচার কোনো সুযোগই ছিল না। পরে কংগ্রেস রেজলিউশনে প্রেসিডেন্ট ক্লিনটন সাইন করে ক্যাপ্টেন ম্যাকভিকে দায়মুক্তি দেন। 2017 সালে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা পল অ্যালানের অর্থায়নে পরিচালিত একটি এক্সপেডিশন টিম ফিলিপাইন সাগরে 18,000 ফুট গভীরে একটি ডুবন্ত পাহাড়ের পাশে ইন্ডিয়ানাপলিসের ধ্বংসাবশেষ খুঁজে পায়। পরবর্তীতে ন্যাশনাল জিওগ্রাফিক ও ডিসকভারি চ্যানেলে এটি নিয়ে ডকুমেন্টারি প্রকাশ করে। প্রতি বছর ইন্ডিয়ানাপলিসের বেঁচে যাওয়া নাবিক ও তাদের পরিবারের সদস্যরা একটি পুনর্মিলনী অনুষ্ঠান করে থাকেন। 2023 সালের হিসাবে মাত্র আর 5 জন বেঁচে আছে। এদের অনেকেই পারমাণবিক বোমার বিরুদ্ধে পরিচালিত বিশ্বব্যাপী সামাজিক আন্দোলনে পরিচিত মুখ ছিলেন। 2016 সালে মুক্তি পাওয়া ইউএসএস ইন্ডিয়ানাপলিস ম্যান অফ কারেজ মুভিতে জাহাজটির ডুবে যাওয়া ক্ষুধা তৃষ্ণা হাঙরের কামড়ে নাবিকদের মৃত্যুর ভয়াবহতা চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ক্যাপ্টেন ম্যাকভির চরিত্রে অভিনয় করেছেন বিখ্যাত অভিনেতা নিকোলাস কেজ। মুভিতে জাপানি ক্যাপ্টেনের ন্যায় বাস্তবেও I-58 সাবমেরিনের কমান্ডার হাসিমোতো নিশ্চয়ই সারা জীবন আফসোস করেছেন, কেননা 4 দিন আগে ইউএসএস ইন্ডিয়ানাপলিস ডুবিয়ে দিতে পারলে 1 সপ্তাহ পর হিরোশিমার পারমাণবিক বোমা ফেলার মার্কিন পরিকল্পনা ভেস্তে যেত। তবে লিটল বয় ডুবে গেলেও তখনও যুক্তরাষ্ট্রের হাতে আরও 2টো পারমাণবিক বোমা ছিল। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।